মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আরো কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন দৈনিক দেশকালের অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ করিম। জনাব মাসুদ করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে। আপনার কাছে জানতে চাই যে এই যুদ্ধ কতটা বিস্তৃত বা দীর্ঘমেয়াদী হতে পারে বলে মনে করছেন? ধন্যবাদ। এটা এখনই আমরা বুঝতে পারছি না এটা কত দীর্ঘমেয়াদী হবে। এটা ডিপেন্ড করতেছে যে দুই পক্ষ যারা এখানে যুদ্ধে জড়িত, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং অন্যদিকে আছে ইরান, তারা এই জিনিসটাকে যুদ্ধবিরতির পক্ষে কোনো আগ্রহ প্রকাশ করে কিনা তার উপরে। কারণ এই যুদ্ধে এখন পর্যন্ত কেউ একটা পক্ষ জয়ী হয়ে এই যুদ্ধের সমাপ্তি ঘটবে সেরকম কিছু এখনো আমি দেখা যাচ্ছে না। সুতরাং এই যুদ্ধটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হওয়ার আশঙ্কাই ব্যক্ত করা হচ্ছে, ধারণা করা হচ্ছে। তবে যদি শুভবুদ্ধির উদয় হয়, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যদি এখান থেকে, এটা ট্রাম্পের ইচ্ছার উপরে নির্ভর করতেছে। এখন পর্যন্ত দৃশ্যমান যে অগ্রগতি, তাতে এই যুদ্ধ হয়তো চলমান থাকবে। যেটা মনে করা হয়েছিল যে মানে ধর্মীয় নেতা খামেনিকে ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই খামেনিকে হত্যার পর এখান থেকে ইরানিরা পিছু হটে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা করতেছে। এই যে সমস্ত জায়গায় মার্কিন ঘাঁটি আছে সেই সব ঘাঁটি গুটিতে সামরিক হামলা ক্ষেপণাস্ত্র হামলা করতেছে। ইসরায়েলেরও বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করতেছে। এবং সব খবর তো আমরা সঠিকভাবে পাচ্ছি না, বেশিরভাগ খবর পাওয়া যাচ্ছে পশ্চিমা গণমাধ্যম থেকে। সুতরাং ইরানিরা এখনো যে অতীতে তাদের যে অভিজ্ঞতা, বিভিন্ন সময়ে তারা যে যুদ্ধ করেছে ইসরায়েলের সঙ্গে এবং এবার যুক্ত পাবে, সেখানে তারা কিন্তু বীরত্বের স্বাক্ষর রাখছে। এবং এর আগেও একবার যে নিউক্লিয়ার স্থাপনাতে তারা হামলা করেছিল, সেখানেও তারা পিছু হটে নাই। এমনকি পেজার অ্যাটাক, নানা রকম গোয়েন্দা আক্রমণ এবং এইভাবে প্রেসিডেন্টকে হত্যা করা, তারপরে গার্ড বিপ্লবী গার্ডদের হত্যা করা, এসব সত্ত্বেও কিন্তু ইরান টিকে আছে। এবং তারা যে ৭৯ সালে যে ইসলামিক বিপ্লব সাধনের মাধ্যমে যে কাঠামো, সেই কাঠামোতে তারা আছে। এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু, ওনারা চাচ্ছেন এখানে একটা রেজিম চেঞ্জ করে। এই যে পাহলভি, রেজা শাহ পাহলভি, অর্থাৎ ৭৯ সালে ইসলামী বিপ্লবের আগে তারা যে মার্কিন অনুগত সরকার ছিল, সেই ধরনের একটা অনুগত শাসন ব্যবস্থা তারা চাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত এই যে তাদের নেতৃত্ব উচ্চ পর্যায় থেকে সবাইকে মেরে ফেলার পরেও তারা কিন্তু সুসংগঠিত ভাবে ইরান তাদের যে ধর্মীয় নেতা নির্বাচন থেকে শুরু করে তাদের যে সামরিক পদক্ষেপগুলি, পাল্টা পদক্ষেপ, সবই তারা গ্রহণ করছে। এবং এখানে যে অর্থনৈতিক ফল আউট হচ্ছে, এটা যে শুধু ইরানের কিছু বিল্ডিং ভাঙছে তা নয়, গোটা বিশ্বের অর্থনীতির উপর যে প্রভাব পড়ছে এবং আমেরিকার নিজের অর্থনীতির উপরে যে প্রভাব পড়ছে এবং ইসরায়েলের যে ব্যবসায়ী সম্প্রদায় আমেরিকায় আছে তাদের উপরে যে প্রভাব পড়ছে, তাতে তো মনে হয় আমেরিকাও শেষ পর্যন্ত ব্যাকফুটে যেতে পারে। জনাব মাসুদ করিম, আরেকটু জানতে চাই যে ইরান কেন কোনো বন্ধু দেশ পাশে পাচ্ছে না? আপনার কথা বিষয়টা বুঝতে পারতেছি না, কারণ আমার সাউন্ডটা একটু দুর্বল। আপনি যদি আমার শুনতে পারেন। যে আমি জানতে চাচ্ছিলাম যে ইরান কেন কোনো বন্ধু দেশ পাশে পাচ্ছে না এই যুদ্ধে? কোনো দেশকে ইরান পাশে পাচ্ছে না। ইরানের স্টাইলটা এরকম, মুসলমানদের মধ্যে যেমন বিভক্তি, কারণ আমেরিকানদের মিত্র অন্যরা, একমাত্র ইরান ছাড়া বাকি সবাই তো আমেরিকার সাথে যুক্ত হয়েছে। তবে রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে চীন এবং রাশিয়া তাদের পক্ষে আছে। আর পক্ষে না থাকলেও তাদের কিছু প্রক্সি বাহিনী আছে ইরানের। আপনারা জানেন যে হিজবুল্লাহ এবং হামাস এবং যেগুলি কিছুটা দুর্বল হয়েছে, হুতি বিদ্রোহী যেগুলি আছে, ওরা আছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে অনেকে মনে করে যে আমেরিকা এখানে খুব মাইটি, কিন্তু আমেরিকারও পরাজয়ের ইতিহাস আছে। আপনারা লক্ষ্য করেছেন যে এই আফগানিস্তানে আমেরিকা পরাজিত হয়েছে তালেবানের কাছে, এবং ভিয়েতনামেও আমেরিকা পরাজিত হয়েছে। এমনকি ইরানের সঙ্গেও যতবার ট্রাই করেছে তারা পরাজিত হয়েছে। এবং বিমান হামলা করে একটা দেশ দখল করা যায় না, সেই জন্য পদাতিক বাহিনী লাগে। জি জনাব মাসুদ করিম, বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।